জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কসবা ল কলেজ থেকে উদ্ধার হকি স্টিক, সিসিটিভি থেকে মিলল আরো তথ্য। উড়িষ্যায় গয়না চুরি করে পালাতে গিয়ে বিপত্তি, গ্রেফতার মেদিনীপুরের প্রভাবশালী বিজেপি নেতা। কসবা কাণ্ডে বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার গড়িয়াহাটে, আটক সুকান্ত, পাকড়াও একের পর এক নেতাকর্মী। আমি আইনি লড়াই লড়ব না, পরিষ্কার জানালেন ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তের বাবা। অভ্যন্তরীণ সমীক্ষায় মাত্র 49 আসন, ভয়ে বঙ্গে এনআরসি চেষ্টা বিজেপির, দিল্লিতে সরব তৃণমূল। কলকাতায় আইনি ছাত্রীকে গণধর্ষণ, মদন কল্যাণের বেফাঁস মন্তব্যে দায় নিল না দল, ড্যামেজ কন্ট্রোলে কড়া বার্তা। কসবা কাণ্ডে নির্যাতিতাকে আনা হলো কোর্টে, নিরাপত্তার চাদরে কোর্ট চত্বর। ফাঁসি না হলে ল্যাম্পপোস্টে বেঁধে গুলি, কসবা কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। কসবা ল কলেজ থেকে নমুনা সংগ্রহ করল ফরেনসিক টিম। অভিযোগ দায়ের হওয়ার পর শুক্রবার রাতেই পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান বিশেষজ্ঞরা। কলেজের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। কলেজে তল্লাশি চালিয়ে একটি ঘর থেকে হকি স্টিক বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এছাড়াও কমন রুমে মিলেছে রক্তের দাগ, সেখান থেকেও সংগ্রহ করা হয়েছে নমুনা। অভিযোগকারিনী এফআইআরে হকি স্টিকের কথা উল্লেখ করেন, সেই মতো হকি স্টিক বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। গার্ড রুমে গণধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন অভিযোগকারিনী, সেখান থেকেও সংগ্রহ করা হয়েছে নমুনা। এসব নমুনাগুলিকে শনিবার ফরেনসিক ল্যাবে পাঠানো হচ্ছে। এদিকে কলেজের সিসিটিভির হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করা হয়েছে। কলেজে অন্তত 5 থেকে 6টি সিসিটিভি রয়েছে, যেগুলি থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে ধারণা তদন্তকারীদের। সূত্রের খবর, সিসিটিভিতে দেখা গিয়েছে অভিযুক্ত অভিযোগকারিনীকে ধরে নিয়ে যাচ্ছে। অভিযোগকারিনীকে জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। যে দোকান থেকে ইনহেলার কেনা হয়েছিল, শনিবার সেই দোকানের সিসিটিভিও পরীক্ষা করবে পুলিশ। উল্লেখ্য, নির্যাতিতা তার অভিযোগপত্রে জানিয়েছেন ঘটনার পর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাকে ইনহেলার এনে দেওয়া হলে তিনি কিছুটা সুস্থ বোধ করেন। এই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ফের বিতর্কের মুখে পশ্চিম মেদিনীপুরের জেলা বিজেপি নেতৃত্ব। ভিন রাজ্যে গিয়ে গলার চেন দেখার নাম করে সোজা তা পকেটস্থ করে পালানোর সময় গ্রেফতার বিজেপির প্রভাবশালী যুব নেতা। ধৃতের নাম সোমনাথ সাহু। জানা যাচ্ছে, ওড়িশার জলেশ্বরে একটি গয়নার দোকানে সোনার চেন দেখার নাম করে তা হাতিয়ে একটি স্করপিও গাড়ি করে পালাচ্ছিলেন তিনি। স্থানীয় জনতা তাকে ধাওয়া করে, তারপর ওড়িশা পুলিশের হাতে তুলে দেওয়া হয় সোমনাথকে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিপাকে বিজেপি। একদিকে কলকাতা আইন কলেজে ধর্ষণের ঘটনায় ধৃতের সঙ্গে শাসক দলের নেতাদের ছবি নিয়ে বিরোধিতার অস্ত্রে শান দিতে ব্যস্ত জেলা তথা রাজ্য বিজেপির প্রথম সারির সব নেতারা। ঠিক তখনই তৃণমূল শুরু করেছে পাল্টা প্রচারও। ওড়িশায় সোনা চুরির ঘটনায় ধৃত সোমনাথ সাহু ছিলেন জেলা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক। জেলার নেতাদের সঙ্গে তো বটেই, রাজ্য নেতৃত্বের ঘনিষ্ঠ বৃত্তেও অবারিত ঢুকতে পারতেন তিনি। রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার থেকে শুরু করে খড়গপুরের তারকা বিধায়ক হিরণের সঙ্গেও ছবি আছে সোমনাথের। গ্রেফতার বিজেপি যুব নেতা সোমনাথ সাহু। জানা গিয়েছে, ধৃত সোমনাথের আদি বাড়ি মেদিনীপুর শহরের পাটনা বাজার এলাকায়, কিন্তু বর্তমানে তিনি সপরিবারে থাকেন শহরের 1 নম্বর ওয়ার্ডের হবিবপুরে। ওই 1 নম্বর ওয়ার্ড থেকেই গত পুরসভা নির্বাচনে তার স্ত্রী স্মৃতিলেখা সাহু বিজেপির প্রার্থীও হয়েছিলেন। জেলা রাজনীতিতে মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক থেকে শুরু করে জেলা বিজেপির সাধারণ সম্পাদক শুভজিৎ রায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন সোমনাথ। ওড়িশায় সোনা চুরি করে পালানোর সময় যে স্করপিও গাড়িটি ওড়িশা পুলিশ বাজেয়াপ্ত করেছে, বিতর্ক দেখা দিয়েছে সেই গাড়িটি নিয়েও। জানা গিয়েছে, প্রয়াগরাজে মহাকুম্ভের সময় মেদিনীপুর থেকে এক ঝাঁক বিজেপি নেতা সেখানে স্নান করতে গিয়েছিলেন। সেই সময় যে 4-5টি গাড়ি করে নেতারা গিয়েছিলেন, তার মধ্যে এই স্করপিও গাড়িটিও ব্যবহার করা হয়েছিল। তবে সোনা চুরির ঘটনায় ধরা পড়ার পর এখন সোমনাথের থেকে দূরত্ব বজায় রাখতে ব্যস্ত জেলা বিজেপি নেতারা। জেলা বিজেপি মুখপাত্র অরূপ দাস বলেছেন, গত 1 বছর ধরে সোমনাথ পার্টির দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। আশীর্বাদ ভৌমিক জানিয়েছেন, সোমনাথ সক্রিয় সদস্য পদও গ্রহণ করেনি। তার এহেন চৌর্যবৃত্তি যে পার্টির মুখ পুড়েছে, তার নেতাদের কথাবার্তাতেই পরিষ্কার। কসবা কাণ্ডে আজও প্রতিবাদের ঢেউ। বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধল গড়িয়াহাটে। গড়িয়াহাটে মিছিল শুরু হওয়ার আগে তাদের আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙতেই অ্যাকশনে নেমে পড়ে পুলিশ।
একের পর এক বিজেপি নেতা কর্মীকে পাকড়াও করা হয়, আটক করা হয় সুকান্ত মজুমদারকেও। প্রিজন ভ্যানে তোলা হয়েছে রাজ্য বিজেপির সভাপতিকে। বিজেপির বিক্ষোভ ঘিরে ধরপাকড়ে কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে গড়িয়াহাট মোড়। আরজিকর কাণ্ড নাড়িয়ে দিয়ে গেছে গোটা রাজ্যকে। তার রেশ কাটতে না কাটতেই কসবার কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে। দক্ষিণ কলকাতার ল কলেজের এই ঘটনা ঘিরে গতকাল থেকেই প্রতিবাদ শুরু হয়েছে। এদিন গড়িয়াহাট কসবা প্রতিবাদ মিছিল ডাকে বিজেপি। সেই লক্ষ্যে জমায়েত শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা। কিন্তু তাদের ঠেকাতে তৎপর ছিল পুলিশ। প্রায় 1 ঘন্টা ধরে গড়িয়াহাট মোড়ে মোতায়েন ছিল পুলিশ। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রতিবাদ মিছিলে সামিল হতে সুকান্ত মজুমদারের গাড়ি আসতেই তার অনতি দূরে ব্যারিকেড করে দেওয়া হয় পুলিশের তরফে। যদিও সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকেরা। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের। সেই সময় সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায় ও তমগ্ন ঘোষদের আটকে দেওয়া হয়, তাদের যেতে দেওয়া হয়নি। তা সত্ত্বেও থানার সামনে পর্যন্ত যাওয়ার চেষ্টা করছিল বিজেপি। সেখানে তাদের একটা মিছিল ছিল। কেন পুলিশ তাদের আটকাচ্ছে জানতে চান সুকান্ত মজুমদার। সেই সময় চরম উত্তেজনা ছড়ায় গড়িয়াহাট মোড়ে। কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ত ওই এলাকা। এরপর একে একে বিজেপি নেতা কর্মীদের ধরে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। সুকান্ত মজুমদারকেও আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। মমতা ব্যানার্জি হাই হাই বলে স্লোগান তোলেন সুকান্ত। তিনি বলেন, পুলিশের আচরণ গণতন্ত্রের হত্যাকারীর আচরণ। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে কিম জং উনের উত্তর কোরিয়াতে পরিণত করেছেন। প্রয়োজনে 1000 বার গ্রেফতার হতে রাজি আছি, কিন্তু বাংলার মেয়েদের ধর্ষণ বন্ধ করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে কিম জং উনের উত্তর কোরিয়াতে পরিণত করেছেন। প্রয়োজনে 1000 বার গ্রেফতার হতে রাজি আছি, কিন্তু বাংলার মেয়েদের ধর্ষণ বন্ধ হওয়া চাই। গণধর্ষণের মতো নিকৃষ্ট ঘটনায় নাম জড়িয়েছে তার ছেলের। ইতিমধ্যেই তাকে গ্রেফতারও করেছে পুলিশ। আর ছেলে গ্রেফতার হতেই গুচ্ছ গুচ্ছ অভিযোগ আসছে তার বিরুদ্ধে। এমনকি যে দলের তিনি নেতা, সেই দলের কাউন্সিলরও মুখ খুলেছেন তার বিরুদ্ধে। ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তের বাবা কি বলছেন জানেন? তৃণমূলের অভিযুক্ত ছাত্রের বাবা পরিষ্কার জানিয়েছেন, যদি ছেলে দোষী হয় তাহলে শাস্তি হোক। তিনি বলেন, ও যখন ওই কলেজে পড়তো আমি একবারই গিয়েছিলাম, সেটাও ভর্তির সময় একবারই। গ্রুপ পলিটিক্স হয়। এখান থেকে পাশ করার পর ছেলে কোর্টে প্র্যাকটিস করাও শুরু করে দেয়। তার দাবি, কলেজের অনুষ্ঠানে ওকে আমন্ত্রণ জানাতো, নিজেদের গ্রুপের রেশারেশি। এখানে সবাই আইনজীবী ভাবে নিজেকে। এদিন বারবার তিনি জোর দিয়েছেন গ্রুপবাজির ওপর। অভিযুক্তের বাবার বক্তব্য, তার আস্থা রয়েছে দেশের বিচার ব্যবস্থার উপর। তিনি বলেন, বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে, তদন্ত চলছে, এখানে আমি কিছু বলবো না। তিনি আরো বলেন, ছেলে তো 5-6 বছর ধরে আসে না, আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। সেই অর্থে আমি আমার সামর্থ্য অনুযায়ী পড়াশোনা শিখিয়েছি। আমার অবস্থা দিন আনি দিন খাই। তার বক্তব্য, কি ঘটেছে আমি তো জানি না, আর আমি আইনি লড়াই লড়বো না, আমার সেই সামর্থ্য নেই। আমার দায়িত্ব আমি পালন করেছি। এখন 40 বছর বয়সে দাঁড়িয়ে যদি কেউ ফেঁসে যায় কি বলবো। বাংলায় 26-এর নির্বাচনে পরাজয় অবশ্যম্ভাবী, সেটা আন্দাজ করেই বাংলায় ঘুরপথে এনআরসির চেষ্টা করছে বিজেপি। নির্বাচন কমিশনের নতুন ভোটার তালিকার নিয়ম নিয়ে দিল্লিতে সরব তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকায় স্বচ্ছতা আনার লক্ষ্যে সংশোধনের কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন। সেই কারণে বিভিন্ন রাজ্যের কাছে পাঠানো হয়েছে একটি ডিক্লারেশন ফর্ম, যার বেশ কিছু নিয়মাবলী নিয়ে আপত্তি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দেখানো রাস্তাতেই এবার তৎপরতা শুরু হয়ে গিয়েছে দলের অন্দরেও। শনিবার রাজধানীর কনস্টিটিউশন ক্লাবে তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে কমিশনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়েছে। এ প্রসঙ্গে দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন বলছেন, বিজেপির সাম্প্রতিক আভ্যন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে, বাংলার বিধানসভা নির্বাচনে তারা সর্বোচ্চ 45 থেকে 49টি আসন পেতে পারে। এই তথ্য উঠে আসতেই তারা মরিয়া হয়ে এসব করছে। এই সমীক্ষা কে বা কারা করছে, সেই সমস্ত তথ্য আমাদের কাছে রয়েছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দুদিন আগেই বিজেপি যে আগামী বিধানসভা নির্বাচনে 50-এর নিচে থাকবে সে কথা বলেছেন। আমাদের নেত্রী আগেই বলেছেন, এসব ঘুরপথে এনআরসি করতে চাইছে, সঙ্গে বাংলায় ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে চাইছে। সূত্রের খবর, ইতিমধ্যেই বিজেপির সমীক্ষকদের বেশ কয়েকজন তৃণমূল নেতা কর্মীদের কাছে ধরাও পড়েছেন। আরজিকর কাণ্ডে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে এখনো ফুঁসছে শহর। তার মাঝেই খাস কলকাতার কলেজে গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। শনিবার কসবা গণধর্ষণ কাণ্ডে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তার জেরে হুলস্থুল পড়ে গিয়েছে রাজ্যের রাজনীতিতে। এর আগে কসবার ঘটনা, মেয়েদেরও উচিত কাদের সঙ্গে চলাফেরা করছেন সেই বিষয়ে সচেতন হওয়া, এমনই মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছিলেন
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপর ফের আজ মদনের মন্তব্যে চূড়ান্ত অস্বস্তিতে শাসক শিবির। যদিও মদন মিত্রের মন্তব্যের পরেই তড়িঘড়ি দলের তরফে এই ধরনের কোন রকম মন্তব্যের দায় ঝেড়ে ফেলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলা হয়েছে, সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন তা তাঁদের ব্যক্তিগত মতামত। দল তাদের বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় এবং এই মন্তব্যগুলিকে কড়াভাবে নিন্দা করছে। এই ধরনের বক্তব্য কোনোভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না। পাশাপাশি কসবা কাণ্ডে ঘটনায় দলের অবস্থানকে আরো একবার সামনে এনে উল্লেখ করা হয়েছে, আমাদের অবস্থান স্পষ্ট। মহিলাদের ওপর অপরাধের ক্ষেত্রে বরাবরই জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যেন কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, কসবা গণধর্ষণের ঘটনায় মদন মিত্রের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয় রাজ্য রাজনীতি। ফের তৃণমূলের বিরুদ্ধে নিগৃহীতাকে অপমানের অভিযোগে সরব হয় বিজেপি। কসবা কাণ্ডে এদিন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, মেয়েটা যদি সেদিন না যেত তাহলে এটা ঘটতো না। কাউকে জানালে বা দুজন বন্ধুর সঙ্গে থাকলে হয়তো এই ঘটনা এড়ানো যেত। মদনের এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নামে বিজেপি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযুক্তকে আড়াল ও নির্যাতিতাকে অপমানের অভিযোগে সরব হয় তারা। এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগেই কসবা কাণ্ডে বেফাঁস মন্তব্য করেন বিশিষ্ট আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মেয়েদেরও উচিত কাদের সঙ্গে চলাফেরা করছেন সেই বিষয়ে সচেতন হওয়া। বর্ষিয়ান তৃণমূল নেতা আরো বলেন, কলেজে কলেজে পুলিশ বসানো যায় না, মহিলাদের রক্ষার দায়িত্ব সঙ্গে পুরুষ সহকর্মীদেরও। কিছু বিকৃত মানসিকতার লোক এই ধরনের জঘন্য অপরাধ করে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কসবা কাণ্ড, ধর্ষণ করে একজন, ভিডিও করেছে দুজন। জেনে নিন কসবার নির্যাতিতা ছাত্রী যা যা জানালেন। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন। তৃণমূলের সঙ্গে অভিযুক্তের কোনো সম্পর্ক নেই, কসবা ধর্ষণ কাণ্ড নিয়ে সাফ দাবি শশী পাঞ্জার। অবৈধ নাগরিকদের নয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ঢোকান। বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে নিরাপত্তা কি করে দেবে, বলছেন আইনজীবী কল্যাণ। বিতর্কিত সাধু কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মহিলার, তদন্তে নামল পুলিশ। ভারতের বিরুদ্ধে ফের চক্রান্ত পাকিস্তানের, সীমান্ত পেরিয়ে সক্রিয় হচ্ছে সন্ত্রাসবাদীরা। কাল থেকে ঝড় বৃষ্টির তাণ্ডব, 7টি জেলায় হলুদ সতর্কতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। আরজি করে স্মৃতি এখনো টাটকা, তার রেশ কাটতে না কাটতেই ফের এক গণধর্ষণের ঘটনায় কেঁপে উঠল শহর কলকাতা। কসবার এক নামজাদা আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় পুলিশের জালে 3 অভিযুক্ত। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর আরো একবার গুরুতর প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে এই ঘটনা। নির্যাতিতা ছাত্রীর অভিযোগ, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার শাস্তি হিসেবেই তার উপর নেমে আসে এই নারকীয় অত্যাচার। আতঙ্ক আর হুমকির সেই রাত। 25শে জুন সাউথ ক্যালকাটা ল কলেজের এক প্রাক্তন ছাত্র এবং তার 2 বর্তমান সঙ্গীর হাতে সংগঠিত হয় এই জঘন্য অপরাধ। নির্যাতিতা ছাত্রীর জবানবন্দি অনুযায়ী কলেজে ঢোকার কিছুক্ষণের মধ্যেই প্রধান অভিযুক্ত মনোজিৎ তাকে বিয়ের প্রস্তাব দেয়। প্রেমিকের কথা জানিয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে মনোজিতের আচরণে আসে আকস্মিক পরিবর্তন। অভিযোগ, এরপরই কলেজের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। বাইরে যাওয়ার সমস্ত পথ রুদ্ধ করে ছাত্রীটিকে জোর করে কলেজ ক্যাম্পাসের একটি নির্জন গার্ডরুমে নিয়ে যাওয়া হয়। সেখানেই শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। পুলিশকে দেওয়া বয়ানে ছাত্রীটি জানিয়েছে, তিনি আকুতি জানিয়েছিলেন, কেঁদে গার্ডের পা ধরেছেন, বারবার বলেছেন, আমার শরীরটা তোমার নয়, দয়া করে ছেড়ে দাও, কিন্তু কোনো কথা শোনা হয়নি। অভিযুক্তদের একজন তাকে পোশাক খুলে ধর্ষণ করে বলে অভিযোগ। লোমহর্ষক বিষয় হলো, যখন নির্যাতিতা প্রতিরোধের চেষ্টা করছিলেন তখন অন্য দুজন সেই ঘটনার ভিডিও তৈরি করে। শুধু তাই নয়, তাকে হুমকি দেওয়া হয় যে সে যদি কাউকে কিছু বলে তাহলে এই ভিডিও তার পরিবার এবং বন্ধুদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। কার্তিক মহারাজের বিরুদ্ধে স্কুল চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ জানিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন এক মহিলা। নবগ্রাম থানায় জমা পড়েছে অভিযোগ জমা পড়ার পর কার্তিক মহারাজের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে নবগ্রাম থানার পুলিশ। জানা গিয়েছে, এক স্কুলে চাকরি দিয়ে মহিলার অসহায়তার সুযোগ নিয়েছিলেন কার্তিক মহারাজ। তাকে দিনের পর দিন ধর্ষণ করেছেন বলে অভিযোগ।
অভিযোগকারিনী বহরমপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, 2012 সালে মহিলাকে একটি স্কুলে চাকরি দেন তিনি। স্কুলেরই আবাসনের 5 তলায় থাকতে শুরু করেন। ধীরে ধীরে কার্তিক মহারাজের সঙ্গে ঘনিষ্ঠতা হয়। এরপরই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। প্রায় 6 থেকে 7 মাস মহিলার সঙ্গে সম্পর্ক ছিল কার্তিক মহারাজের। তারপর মহিলাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ওই মহিলার গর্ভপাতও করানো হয় বলে অভিযোগ। বলা হয়, ঘটনার পর মাসে মাসে বেতন পৌঁছে যাবে বাড়িতে। 12 বছর পর অবশেষে ঘটনা সামনে এনেছেন। তার কথায় অনেকেই এই ধরনের কথা প্রকাশ্যে বলতে পারেন না, ভয় পান, সম্মান নষ্ট হওয়ার আতঙ্ক থাকে। সাহস করে 12 বছর পর এই ঘটনা সামনে এনেছেন। অভিযুক্ত আরো অনেকের সঙ্গে এই ধরনের কাজ করে থাকতে পারেন বলে অভিযোগ। তাই তিনি বেলডাঙ্গা থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ এনেছেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ কার্তিক মহারাজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কার্তিক মহারাজের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তার অনুগামীরা এই গুরুতর অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছেন। কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয়েছিল তামান্না খাতুন নামে 9 বছরের এক শিশু কন্যার। এই ঘটনার পরের দিন নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ান দেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। তামান্নার পরিবারকে আর্থিক সাহায্য দিতে গিয়ে বিতর্কে জড়ান তিনি। অভিযোগ, দলীয় অনুমতি ছাড়াই তামান্নার পরিবারের কাছে যান হুমায়ুন এবং তাদের হাতে অর্থ তুলে দিতে চান। আর এরপরই দেবরার বিধায়ককে শোকজ নোটিশ পাঠায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, হুমায়ুন কবিরকে 72 ঘন্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। কেন তিনি দলকে না জানিয়ে ওই কাজে যুক্ত হলেন, এই ঘটনায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। আর সেই সঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করতে শুক্রবার সকালে ফেসবুকে মুখ খুলেছেন বিধায়ক হুমায়ুন কবির। এদিন সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ফুঁসে ওঠেন হুমায়ুন। দীর্ঘ একটি পোস্টে দেবরা তৃণমূল বিধায়ক দলের দিকে প্রশ্ন ছুড়ে দেন। তিনি লেখেন, 31 বছর হাইলি ডিসিপ্লিন বিভাগে কাজ করেছি, এখন বিধায়ক। এছাড়া কি আমার আর কোনো সত্তা নেই? আমি পার্টির অন্য কোনো পোস্টেও নেই। খবর হতেই পারে, কিন্তু শোকজ নোটিশ কি পেপারে বেরোবার মতো ব্যাপার? এই পোস্ট ঘিরেই রাজনৈতিক বিতর্ক আরো গাঢ় হয়। একদিকে দল তাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে, অন্যদিকে হুমায়ুন কবির স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, একজন মানুষ হিসেবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি একজন অসহায় পরিবারের পাশে দাঁড়াতে গিয়েছিলেন। শুক্রবার শশী পাঞ্জা কসবা কাণ্ড প্রসঙ্গে বলেন, বিরোধীরা অভিযোগ করছেন যে ধৃত মূল অভিযুক্তের সঙ্গে নাকি দলের যোগ রয়েছে, কিন্তু এই বিষয়ে স্পষ্ট জানাতে চাই, এখনো কোনো নির্বাচন হয়নি। আর ওই কলেজে 2022-এ যে কমিটি তৈরি হয়েছিল সেই অনুযায়ী কমিটির সদস্য ছিল না অভিযুক্ত। ফলে এই অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন। এছাড়াও তার সঙ্গে যদি কোনো নেতার ছবিও থাকে, তার মানে এটা নয় যে তার সঙ্গে ওই নেতার সম্পর্ক রয়েছে। কারণ এখনকার দিনে অনেকেই নেতা নেত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। তবে আমাদের পুলিশ রাজনৈতিক রং ধর্ম দেখে কাউকে গ্রেফতার করে না, অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখে গ্রেফতার করে। দেখুন শশী পাঁজার মন্তব্য। প্রসঙ্গত, গত 25শে জুন সন্ধ্যের দিকে সাউথ ক্যালকাটা ল কলেজের একটি রুমের মধ্যে এক আইনের ছাত্রীকে গণধর্ষণ করা হয়। টানা 3 ঘন্টা ধরে এই ঘটনা ঘটলেও কলেজের কেউ টের পাননি। ঘটনার পর অভিযুক্তরা ভিডিও রেকর্ড করে ভয় দেখান নির্যাতিতাকে, কিন্তু তিনি ভয় না পেয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢোকানো হচ্ছে বলে প্রশ্ন তুলে ভারতকে কড়া বার্তা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে পাঠাবেন না, বরং যে স্বৈরাচারী হাসিনাকে আপনারা অবৈধভাবে আদর আপ্যায়ন করে রেখেছেন তাকেই পোষণ করুন। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, শুধু শেখ হাসিনা নয়, বাংলাদেশের নাগরিক যারা টাকা চুরি করে আপনার দেশে পালিয়ে আছে তাদেরও পোষণ করুন। শামসুজ্জামান দুদু বলেন, ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করলেও গত 50 থেকে 55 বছরে বন্ধু সুলভ আচরণ আমরা পাইনি। যা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক। আমাদের তিস্তা নদীতে জল নেই, জল চুক্তিও নেই। 50 বছর ধরে ভারত শুধু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু চুক্তি করেনি। তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাও মর্মান্তিক। প্রতিদিন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঢোকাচ্ছে ভারত। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছেন, বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশের নাগরিক বানিয়ে দেওয়া হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়ে প্রাক্তন সংসদ সদস্য বলেন, বাংলাদেশের যেসব নাগরিক টাকা চুরি করে ভারতে পালিয়েছে তাদের পুশ করুন, আপনার দেশের নাগরিকদের নয়। শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী,
দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন। তাকে যদি আপনারা আদর করে রাখেন আর নিজের নাগরিকদের পুশ করেন, সেটা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান, তাহলে বুঝবো একটা ভালো কাজ করেছেন। তাকে রেখে নিজের নাগরিকদের পুশ করবেন, এটা মেনে নেওয়া যায় না। সাধারণ জনগণের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, সবচেয়ে বড় হত্যাকারী হচ্ছে শেখ হাসিনা। তাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনতে হবে। ভারত যে অন্যায় করছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। ল কলেজে গণধর্ষণ নিয়ে উত্তাল কলকাতা, আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। নিজেরই কলেজে গণধর্ষণের অভিযোগ ছাত্রীকে। ইতিমধ্যেই 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা বলে জানা যাচ্ছে। আর তাতেই ঘটনায় লেগে গিয়েছে রাজনীতির রং। ক্ষোভে ফুঁসছে বিজেপি, পথে নেমে পড়েছে এসএফআই। এই নিয়ে প্রশ্ন করা হয় আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি যদিও শুরুতে এই নিয়ে কিছু বলতে চাননি, শেষে তার স্পষ্ট কথা, মানসিকতার পরিবর্তন না হলে এই ধরনের ঘটনা আটকানো কার্যত অসম্ভব। সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতেই তিনি বলেন, নিরাপত্তা সবই রয়েছে। একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে নিরাপত্তা কি করে দেবে? কলেজের ভেতরে যদি করে তাহলে সেখানে কি পুলিশ থাকবে? শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ থাকবে? নিরাপত্তা তো সহকর্মীরা দেবে, কিন্তু তারাই তো রেপ করেছে। কলেজ কর্তৃপক্ষকেও নিরাপত্তা দিতে হবে, কিন্তু আগে কে দেবে? সহকর্মীরাই তো এটা করছে। প্রাক্তনরা কলেজে ঢুকলেও নিঃসন্দেহে কোনো লিঙ্ক আছে। তার দাবি, কলেজ কর্তৃপক্ষ তো সরকার নয়। কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না নিতে পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলছেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ দাঁড়িয়ে থাকবে? এটা তো হয় না। এরপরে তার সংযোজন, আসলে মানসিকতার পরিবর্তন দরকার। ওটা আগে বদল দরকার। আসলে মহিলাদের পুরুষদের বিরুদ্ধে লড়তে হবে। আইন দিয়ে পুলিশ দিয়ে তো হবে না, মানসিকতার পরিবর্তন চাই। ছাত্ররা যদি তাদের বন্ধুকে ধর্ষণ করে তাহলে তো তার থেকে খারাপ আর কিছু হতে পারে না। শনিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 7টি জেলার জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ঝড় বৃষ্টি স্থানীয় জনজীবনে প্রভাব ফেলতে পারে, তাই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা এবং ঝোড়ো হাওয়ার কারণে গাছপালা উপড়ে পড়া বা বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যা দেখা দিতে পারে। রবিবারও দক্ষিণবঙ্গের সব জেলায়, যার মধ্যে কলকাতা, হাওড়া এবং হুগলি অন্তর্ভুক্ত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টি কৃষি ও পরিবহনের ওপর মিশ্র প্রভাব ফেলতে পারে। কৃষকদের জন্য এই বৃষ্টি ফসলের জন্য উপকারী হলেও অতিরিক্ত বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে। সাধারণ মানুষকে বাইরে বের হওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতেও বলা হয়েছে। এই আবহাওয়া পরিস্থিতি সামলাতে স্থানীয় প্রশাসনও তৎপর রয়েছে।